আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আজকের ইন্ট্রোডাকশন টু দ্য ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স এর ক্লাসে। আমি এস এম তাসিনুল হক, 2019-20 সেশনের ফরিদপুর মেডিকেল কলেজ থেকে। আচ্ছা, আমি ফার্স্টে ফার্মাকোলজি নিয়ে কয়েকটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি একটু। ফার্মাকোলজি সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা আলটিমেটলি তোমার লাইফে লাগবে না এমন কোনো জায়গা নেই। আমরা মেডিকেলে আসছি, আমরা সবাই চাই, মোটামুটি সবাই চাই যে একজন প্রপার ক্লিনিশিয়ান হতে। এবং একটা প্রপার ক্লিনিশিয়ান হতে গেলে ফার্মাকোলজির গুরুত্ব অপরিসীম, কারণ আমরা জানি যে আমরা একজন ফিজিশিয়ানের কাছে গেলে সেখানে তিনি আমাদেরকে ড্রাগস অবশ্যই দেন, এবং কোন ড্রাগসটা কেন দিচ্ছে, কোন ড্রাগসটা কিভাবে কাজ করছে, কোন রিসেপ্টরের উপর কাজ করছে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারলে আমাদের কোন ড্রাগসটা দেওয়া উচিত সেই জিনিসটা নিয়ে আমরা ক্লারিফাই হইতে পারবো। তো এই জন্যই বলছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, তোমরা চ্যাট বক্সে না লিখে তোমরা মাইকটা অন করে আমাকে বলবা। এতে হচ্ছে কি, ক্লাসটা হচ্ছে একটু ইন্টারাক্টিভ হবে, জিনিসটা তোমাদেরও পড়তে মজা লাগবে। এবং আমি হচ্ছে তোমাদেরকে একটু লিখে লিখে পড়াবো, পারলে তোমরা একটু খাতা কলম নিয়ে বসবা, যাতে তোমাদের পড়াটা বা এই টপিকটা যেন পুনরায় পরবর্তীতে আবার না পড়তে হয়, যাতে এখনই পুরোটা পড়া হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। আর ওই যে কথা, তোমরা একটু মাইক অন করে বলবে যে কোনো প্রশ্ন রয়েছে কিনা। আর হচ্ছে আর একটা জিনিস, যে আহ, আমি আজকে যতটুকু জিনিস পড়াবো সম্পূর্ণটা আমি অ্যাকচুয়ালি তোমাদের ভাইভা বেস করে পড়াবো। কিসের জন্য আমি ভাইভা বেস করে পড়াবো? যাতে করে যখন তোমরা এই ক্লাসটা পরবর্তীতে আবার দেখবে, যাতে পুরো ক্লাসটা দেখার পরে তোমাদের মনে হয় যে না, এই টপিক থেকে ভাইভাতে যা যা জিনিসপত্র ধরবে সেগুলো আমার পড়া হয়ে গেছে, আমাকে আর বই উল্টাতে হবে না। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমি অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু আহ, সেশন রাখছি যে ফার্মাকোলজিটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে পড়বো, জিনিসটা একটু খেয়াল করো। ফার্মাকোলজি পড়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। যেমন আমি যখন ফার্মাকোলজি পড়েছি, তখন আমি সাধারণত যে বইগুলা ফলো করতাম, বইয়ের মধ্যে আমি জেনারেল ফার্মাকোলজির জন্য তোমার কেডি ত্রিপাঠী যে বইটা রয়েছে, ইন্ডিয়ান একজন রাইটার, তার বইটা পড়েছি। ওনার মানে আম নট গোনা সে যে ক্যাটজাং বা বেনেটন ব্রাউনে জেনারেল ফার্মাকোলজি নাই, সেখানেও রয়েছে, কিন্তু কম্পারেটিভলি ইজি হচ্ছে কেডি ত্রিপাঠীতে। তো ওখান থেকে আমি পড়েছি। সিস্টেমিক ফার্মাকোলজির জন্য তোমার ক্যাটজাং আমরা বা বেনেটন ব্রাউন যেটা রয়েছে সেটা বেশ ভালো। সাধারণত আমাদের দেশে ক্যাটজাংটাই বেশি পড়ানো হয়। আর সর্বোপরি সব থেকে বড় কথা, ফার্মাকোলজিতে ভালো করতে গেলে অবশ্যই তোমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে লেকচার। কোন লেকচার? সেটা হচ্ছে কলেজের লেকচার। একদম মাস্ট, এটার কোনো ব্যতিক্রম হওয়া যাবে না। কলেজের লেকচার মাস্ট। তোমাকে কলেজের মধ্যে যদি টিচার, মানে এখানে তুমি বইতে পড়বা, একটা সংজ্ঞা পড়ছো, ডিফারেন্ট তিনটা বইতে তিন রকমের সংজ্ঞা তিন ভাবে দেয়া আছে। তো সংজ্ঞাটা পড়ার পরে তুমি ওই সংজ্ঞাটা বললে টিচার হয়তো মানবে, বাট তুমি ওই টিচারের কাছে যেহেতু ভাইবা দিবা, সো তোমার দরকার পড়বে যে ওই টিচার তোমাকে লেকচারে যেই সংজ্ঞাটা দিছে বা যেই ক্লাসিফিকেশনটা বলছে সেইটা অ্যাকচুয়ালি খেয়াল করা। তুমি যদি ওইটা খেয়াল করতে পারো বা ওইটা যদি তুমি বলতে পারো, টিচার উইল বি ভেরি হ্যাপি, তুমি ভাইভাতে ভালো নাম্বার পাবা। আচ্ছা, এখন এগুলা হচ্ছে জেনারেল বুকস। এছাড়া আমরা কিছু গাইড বুক পড়ে থাকি, সেই গাইড বুকগুলা তোমরা সবাই জানো। গাইড বুকগুলা তোমরা সহায়ক হিসেবে পড়তে পারো। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের জেনারেল জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির একটা বই রয়েছে, যেটা হচ্ছে জুমার্স ফার্মাকোলজি। বইটা বেশ ভালো। সেটাতে মোটামুটি তোমার মেইন যে বইগুলা রয়েছে সেই বইগুলোর আদলেই সব, ওই বইগুলা থেকেই রেফারেন্স নিয়ে পুরোটা লেখা হয়েছে, তোমরা চেক আউট করতে পারো। আর আমি বলবো যে ভিডিওস কোনগুলা কোনগুলা তোমরা দেখবা, সেটার মধ্যে আমি প্রথম কথা সবসময় সবাইকে যেটা বলে থাকি, ইভেন আমার জুনিয়র যারা রয়েছে কলেজে, তাদেরকে আমি সবসময় বলেছি যে কলেজের লেকচার ফলো করাটা একদম মাস্ট। এরপরে হচ্ছে তুমি নিনজা নার্ডির কিছু ভিডিওস রয়েছে ওগুলা দেখতে পারো, মেডিকোসিস পারফেকশনালিসের কিছু ভিডিওস রয়েছে ওটা দেখতে পারো। এছাড়া আমাদের ফার্মাকোলজির একটা পরিপূর্ণ কোর্স রয়েছে,
যেটা চালু হয়েছে, এই কোর্সটা তোমরা দেখতে পারো বা কোর্সে জয়েন করতে পারো, যেটা তোমাদেরকে আসলে ফার্মাকোলজি পুরো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম সবকিছুকে কভার আপ করতে সাহায্য করবে। হুম। আচ্ছা, তাহলে চল আমরা মূল পড়াশোনায় ফিরে আসি। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে ফার্মাকোলজি অ্যাকচুয়ালি কি পড়তে হবে। ফার্মাকোলজি পড়ার ক্ষেত্রে আহ এক নাম্বার কথা হচ্ছে তোমাকে বেসিকটা একদম প্রপারলি বুঝতে হবে, যে তুমি এই ড্রাগটা কেন ইউজ করতেছো বা এই ড্রাগটা কিভাবে কাজ করতেছে। এটা পড়ার সময় নিজেকে একটাবার বলবা যে ফার্মাকোলজিটা আমি কিসের জন্য ব্যবহার করতে, ফার্মাকোলজি কিসের জন্য দরকার। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ড্রাগস ইউজ করতেছি, প্রত্যেকেই প্রতিনিয়ত আমাদেরকে ড্রাগস ইউজ করতে হচ্ছে। তো এই ড্রাগস গুলা কোনটা কিভাবে কাজ করতেছে, কোনটা কেন দিচ্ছি বা কোনটা কেন খাওয়া হচ্ছে, এটা নিজের তাগিদে, নিজের জানার জন্য, নিজের পরিবারের জন্য যখন শিখতে শুরু করবা, জিনিসটা তোমার কাছে তত বেশি ফ্রুটফুল মনে হবে। হুম। বেসিকটা জানার একদম মাস্ট। বেসিক না জেনে ফার্মাকোলজি পাশ করাটা বোকামি ছাড়া আর কিছুই না। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে আজকে কি কি টপিক গুলো পড়বো সেগুলো আমরা একটু জেনে ফেলি। সেটা হচ্ছে আমরা ডেফিনেশন অফ ড্রাগ এবং তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন যেগুলো ভাইভাতে ধরবে সেগুলো আমরা। দ্বিতীয়ত হচ্ছে ফার্মাকোলজির ডেফিনেশন এবং অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন্স গুলা, ফার্মাকোপিয়া অ্যান্ড ফর্মুলারি, সোর্সেস অফ ড্রাগস, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং নোমেনক্লাচার ড্রাগসের, সেগুলো সম্পর্কে আমরা হচ্ছে পড়বো। আচ্ছা, এই পর্যন্ত তো সবকিছু সবার কাছে ক্লিয়ার, তাই না? আচ্ছা, আই গেস তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, আমি হচ্ছে ফার্মাকোলজি দ্বারা স্টার্ট করতেছি। তো ফার্মাকোলজি ফার্স্ট অফ অল, টিচার আমরা যখন ভাইবা বোর্ডে যাব তখন আমাদের দুইটা বোর্ড থাকে। একটা বোর্ডে হচ্ছে ফার্স্ট টার্ম আর একটা বোর্ডে হচ্ছে সেকেন্ড টার্মকে টার্গেট করা হয়ে থাকে। তাহলে ফার্মাকোলজিতে তোমার এই যে প্রথম যে একটা বোর্ডে যখন ফার্স্ট টার্ম নিয়ে যখন টিচাররা বসবে, তখন সেই জায়গাটাতে তোমার কোয়েশ্চেন ফার্স্টেই আসবে কি, তিনটা কোয়েশ্চেন দ্বারা তোমাকে শুরু করতে পারে। একটা কি, ড্রাগ কাকে বলে, আর একটা ফার্মাকোলজি কাকে বলে, আর একটা হচ্ছে মেডিসিন কাকে বলে। এই তিনটা কোয়েশ্চেন দ্বারা টিচার শুরু করতে পারে। তো ফার্মাকোলজির ডেফিনেশনটা কি, দেখো আমি একটু পয়েন্ট আউট করে লিখেছি। সেটা হচ্ছে দ্য স্টাডি অফ সাবস্টেন্সেস দ্যাট ইন্টারাক্ট উইথ দ্য লিভিং সিস্টেমস through chemical processes, especially by binding to regulatory molecule by activating or inhibiting normal body process. আচ্ছা, এই ফার্মাকোলজির অনেকগুলা ব্রাঞ্চ রয়েছে। যেমন কি কি, ফার্মাকোকাইনেটিক্স রয়েছে, ফার্মাকোডাইনামিক্স রয়েছে, থেরাপিউটিক্স রয়েছে, ফার্মেসি রয়েছে, টক্সিকোলজি রয়েছে এবং ফার্মাকোভিজিলেন্স রয়েছে। আচ্ছা, এর মধ্যে এই ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি। আচ্ছা, ঠিক আছে, এইটা মূলত হচ্ছে আমাদের ক্লিনিক্যালি আমরা এই দুইটা জিনিসকে বা এই দুইটা ফার্মাকোলজির ব্রাঞ্চটাকে টার্গেট করে থাকি। আচ্ছা, তাহলে আমরা এক এক করে চলে আসি। ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝাচ্ছে, এটা কিন্তু তোমাদেরকে আহ ইনভ্যারিয়েবলি ধরা হয় যে ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝায়, ফার্মাকোডাইনামিক্স বলতে কি বোঝায়। আচ্ছা, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য বা ব্রাঞ্চগুলার ডেফিনেশন যখন তোমাদেরকে টিচাররা বলবে, তোমরা অ্যান্সার করার জন্য ফার্স্টে একটা কথা বলে রাখবে। সেটা হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি দ্যাট ডিলস উইথ। তাহলে কথা হচ্ছে এইটা বলে রাখলে কি, প্রত্যেকটা ডেফিনেশন দেওয়ার সময় তোমরা এই কথাটা সামনে বলে রাখবে, তাহলে ডেফিনেশনটা সুন্দর শোনায়। তাহলে ফার্মাকোকাইনেটিক্সে তুমি কি বলবা, দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি দ্যাট ডিলস উইথ চারটা জিনিস, কি কি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন। তাহলে এইটাকে আমরা একসাথে একসাথে করে অ্যাডমি নামে বলতে পারি বা একটা নিমোনিক দ্বারা মনে রাখতে পারি, অ্যাডমি। তাহলে দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি দ্যাট ডিলস উইথ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন বা মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন অফ দ্য ড্রাগ দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফার্মাকোকাইনেটিক্স। এখন জিনিসটা খেয়াল করো, এই ফার্মাকোকাইনেটিক্স এর একটা কথা সবসময় চলে আসে, টিচার জিজ্ঞাসা করবে যে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, এইটা আসলে কোন ব্রাঞ্চের সাথে রিলেটেড। সাথে সাথে বলতে হবে সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এর সাথে রিলেটেড। তাহলে তখন বলবে যে আচ্ছা তাহলে ড্রাগ বডির সাথে কি করে, সেটা আসলে কোনটার সাথে রিলেটেড, তোমাকে বলতে হবে সেটা হচ্ছে ফার্মাকো ডায়নামিক্স এর সাথে রিলেটেড। তাহলে ফার্মাকো ডায়নামিক্স এর সংখ্যাটা কিরকম চলে আসবে, সেটা হচ্ছে the branch of pharmacology that deals with the biochemical and physiological effects, তাহলে কি, the biochemical and physiological effect, physiological effects of the drug on the body। হ্যাঁ,
সেটাকে আমরা বলতেছি আমরা হচ্ছে, এবং সেই সাথে সাথে তার মেকানিজম যেটা রয়েছে সেটাকে আমরা বলতে ফার্মাকো ডায়নামিক্স। আচ্ছা, এছাড়া আরো কয়েকটা রয়েছে, যেমন হচ্ছে টক্সিকোলজি। তাহলে টক্সিকোলজি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? দেখো, আমরা যখন একটা ড্রাগস নিচ্ছি, আমরা প্রত্যেকটা সময় দেখবো যে ড্রাগস এর কিছু মেকানিজম এবং অ্যাকশন রয়েছে। সে কি কি ফ্রুটফুল কাজগুলো করতেছে, বা আমরা কোন কাজের জন্য ড্রাগস গুলাকে ইউজ করতেছি, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা ড্রাগসেরই কোনো না কোনো অ্যাডভার্স ইফেক্ট রয়েছে বা সাইড ইফেক্ট রয়েছে। তাহলে এই যে সাইড ইফেক্ট গুলা রয়েছে বা কোন ধরনের টক্সিক ইফেক্ট তৈরি করতেছে আমাদের বডিতে, প্রত্যেকটা এই জিনিসগুলাকে নিয়ে যখন আমাদের একটা ব্রাঞ্চ ডিল করে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে টক্সিকোলজি। সেটাকে আমরা বলে থাকি টক্সিকোলজি। আর থেরাপিউটিক্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? থেরাপিউটিক্স বলতে বোঝায় যে দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য ফার্মাকোলজি দ্যাট ডিলস উইথ দ্য ইউজ of drugs in the human body, in the human body। ঠিক আছে? আমাদের শরীরে এই ড্রাগস গুলা কোন কাজে ইউজ করা হচ্ছে, যেটা কিনা আমাদের বডিতে কি করতেছে? এক, ডিটেক্ট করতেছে; দুই, কন্ট্রোল করতেছে; তিন, সেটা হচ্ছে কিওর করতেছে। কিসে? সেটা হচ্ছে ডিজিজ গুলার। কোথায়? ডিজিজ গুলার। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চলে আসি। এখন দেখো, দ্য ডেফিনেশন অফ দ্য ড্রাগ, সেটা ড্রাগের ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট। বাইবাতে আমি বলেছি তিনটা ডেফিনেশন দ্বারা স্টার্ট করতে পারে। তাহলে এটার ডেফিনেশনটা কি আমি একভাবে লিখেছি, দেখো পয়েন্ট আউট করে: এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট দ্যাট ইজ ইউজড অর ইন্টেন্ডেড টু বি ইউজড টু মডিফাই অ্যান্ড এক্সপ্লোর দ্য ফিজিওলজিক্যাল সিস্টেমস অর প্যাথোলজিক্যাল স্টেট ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট। এই এই যে ড্রাগের যে ডেফিনেশন, এটা কিন্তু একদম WHO কর্তৃক নির্দেশিত। তো তুমি এই ডেফিনেশনের একটা ওয়ার্ডও কিন্তু বাদ দিতে পারবা না এই জায়গাটাতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ড্রাগস এর মধ্যে এখন মানে এই ডেফিনেশনটা দেওয়ার সাথে সাথে টিচার তোমাকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা, তুমি যে এখানে রেসিপিয়েন্ট বললা, এই রেসিপিয়েন্ট তুমি কেন বললা? তুমি এখানে তো পেশেন্টও বলতে পারতা। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা এইভাবেই দিতে হবে যে স্যার, আমরা যে শুধুমাত্র ড্রাগস গুলাকে পেশেন্ট গুলাকে দিয়ে থাকি, সেটার কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সাধারণত মানে একটা স্বাভাবিক মানুষও কিন্তু কোনো ড্রাগস নিতে পারে। যেমন কি উদাহরণ হিসেবে বলতে পারো যে স্যার, একজন রিপ্রোডাক্টিভ লাইফে বা রিপ্রোডাক্টিভ একটা ওমেন, সে কিন্তু কন্ট্রাসেপটিভ নিতে পারে। কিসের জন্য? আনওয়ান্টেড প্রেগনেন্সি থেকে বাঁচার জন্য। সেটাও কিন্তু সে যে সে যে কোনো একজন পেশেন্ট, ব্যাপারটা সেরকমটা না। আচ্ছা, এরপরে তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে এই জায়গাটাতে যে লিখলা যে মডিফাই বা এক্সপ্লোর, এটা কিসের জন্য? কারণ হচ্ছে আমরা ড্রাগস গুলোর মাধ্যমে আমাদের শরীরের কিছু জিনিসগুলোকে চেঞ্জ করি। তাহলে কথা হচ্ছে কি কি জিনিসগুলোকে চেঞ্জ করি? এক নম্বরে আমরা বলতে পারি যে প্রিভেনশন করতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া, কি কি প্রিভেনশন করতে পারি? আমরা ড্রাগস এর মাধ্যমে যে কোনো আহ, আমরা আমাদের যে কমিউনিকেবল ডিজিজ গুলা রয়েছে, লাইক হচ্ছে তোমার টিটেনাস রয়েছে, সেগুলোকে আমরা ভ্যাকসিনস এর মাধ্যমে, তাহলে প্রিভেনশনের মধ্যে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভ্যাকসিনস এটার মধ্যে চলে আসবে। তাহলে এটা কি আমাদের আমাদের শরীরের যে গতিটা রয়েছে বা আমাদের শরীরের মধ্যে যে অবস্থাটাকে, সেটাকে কি করতেছে? মডিফাই করতেছে বা সেটাকে চেঞ্জ করতেছে। আচ্ছা, দুই নম্বরে কি হতে পারে? সেটা হইতে পারে হচ্ছে কন্ট্রোল করতে পারে। এখন তাহলে কোনটা? হ্যাঁ, এই কন্ট্রোল ওয়ার্ডে আসলে তোমাকে বলতে হবে যে স্যার, এক্ষেত্রে হতে পারে ডায়াবেটিস মেলাইটাস। কি ডায়াবেটিস মেলাইটাস থাকে স্যার, আমরা কিউর করতে পারি না, বাট সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন কিসের মাধ্যমে? সেটা করতে পারি হচ্ছে ইনসুলিনের মাধ্যমে। আচ্ছা, তিন নাম্বারে আমরা কোনটা আসতে পারি? সেটা আসতে পারি ট্রিটমেন্ট। যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেমন হচ্ছে আমাদের যদি আমাদের যদি ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? সেক্ষেত্রে আমরা কিন্তু লাইক পেনিসিলিন ইউজ করতেছি, তাই না? তা পেনিসিলিন ইউজ করতে, একটা টেট্রাসাইক্লিন ইউজ করতেছি, তাই না? অ্যান্টিবায়োটিক্স ইউজ করতেছি, তাহলে সেগুলো কি? অবশ্যই ট্রিটমেন্টের জন্য। আর চার নাম্বার আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ডায়াগনোসিসের জন্য। ডায়াগনোসিস, তাহলে ডায়াগনোসিসের জন্য আমরা কি ইউজ করতেছি? যেমন হচ্ছে ধরো যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন ইউজ করতেছি। এটা কিসের জন্য? সেটা হচ্ছে গয়টাকে ডিটেক্ট করার জন্য। আবার বেরিয়াম সল্ট ইউজ করা যেতে পারে, যে জিআইটি তে কোনো জায়গায় কোনো রিলেশন হচ্ছে কিনা, বা যেটাকে আমরা বেরিয়াম মিল বলতেছি। আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা কোয়েশ্চেন চলে আসে, সেটা হচ্ছে যে স্যার বলতে পারে যে ফিজিওলজিক্যাল সিস্টেমস, এই কথাটা কেন নিয়ে আসলা? প্যাথোলজিক্যাল স্টেট তো বুঝলাম যে কোনো একটা
অসুখ হয়েছে যেটার জন্য তুমি সেটাকে সারানোর ট্রাই করতে হবে, ফিজিওলজিক্যাল সিস্টেম, তখন কোয়েশ্চেনটার অ্যান্সারটা বা সেমই চলে আসবে যে স্যার আমরা একটা রিপ্রোডাক্টিভ লাইফে একটা রিপ্রোডাক্টিভ কোন একটা উমেনকে আমরা কি দিতে পারি, তা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি, যেটার মাধ্যমে তার কি কনসেপশনটাকে, সেটা কি ওই ওভুলেটরি সাইকেলটাকে সে অ্যানোভুলেটরি সাইকেলে কনভার্সন করতেছে। তাহলে এটার মাধ্যমে তার ফিজিওলজিক্যাল সিস্টেমটাকে আমরা অল্টার করতে পারতেছি। তো এইটাই হচ্ছে মানে এই কোয়েশ্চেন্স গুলা কিন্তু তোমার এই শুধুমাত্র ড্রাগস এর ডেফিনেশন থেকে চলে আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, সেটা হচ্ছে মেডিসিন বলতে কি বোঝায়। মেডিসিন বলতে বোঝায় যে আ মিক্সচার অফ সাবস্টেন্স ইনক্লুডিং দ্য ড্রাগ দ্যাট ইজ ইউজড ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট। এখন তাহলে মেডিসিন মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই ড্রাগস এর সাথে এক্সট্রা করে কিছু জিনিস আমরা সেখানে অ্যাড করতেছি। কি কি? সেটা হতে পারে এক্সিপিয়েন্ট, সেটা হতে পারে স্ট্যাবিলাইজার, সেটা হতে পারে সলভেন্ট। আচ্ছা, তাহলে ভাইয়া তাহলে এই এক্সিপিয়েন্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এক্সিপিয়েন্ট বলতে বোঝাচ্ছে যে ফার্মাকোলজি ইনঅ্যাক্টিভ কিছু সাবস্টেন্সেস যেগুলোর মধ্যে তার কোনো ড্রাগের প্রপার্টি নাই, যেটাকে আমরা একটা ড্রাগের সাথে মিক্স করতেছি বাট ড্রাগ লাইক কোনো প্রপার্টি তার মধ্যে থাকতেছে না। তাহলে ভাইয়া কেন আমরা মিক্স করতেছি? ড্রাগ শুধুমাত্র ডিরেক্টলি ড্রাগটাও তো আমরা পেশেন্টকে দিতে পারতাম, তো কেন আমরা এক্সিপিয়েন্টের সাথে মিক্স করে দিচ্ছি? এটার পিছনে একটা খুব বড় কারণ হচ্ছে পেশেন্টের কাছে ওই ড্রাগটাকে স্টেবল করা, বা পেশেন্ট যাতে ওই ড্রাগটাকে প্রপারলি গ্রহণ করতে পারে। হ্যাঁ, এটা। এবং সেই সাথে সাথে দেখো আরো কি কি আছে, সেটাকে কস্ট এফেক্টিভ করার জন্য আমরা দিতে পারি, তারপর সেটাকে হচ্ছে আমরা আমরা যে ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা চাচ্ছি সেই ইফেক্টটা পাওয়ার জন্য সেটা কিন্তু আমরা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই এক্সিপিয়েন্টের কমন কম্পোনেন্ট গুলা কি কি? এক্সিপিয়েন্টের কম্পোনেন্ট গুলা দেখো আমি এখানে একটু লিখেছি। এক নম্বরে ধরো আমরা লিখতেছি ডাইলুয়েন্স। ডাইলুয়েন্স কি করে থাকে? ডাইলুয়েন্স গুলা মূলত হচ্ছে ওই একটা বাল্ব তৈরি করে, যার জন্য ওই ড্রাগটা ব্যবহার করাটা বা ড্রাগটা কিন্তু খাওয়াটা অনেক ইজি হয়ে যায়। এছাড়া আরো কি আছে? ধরো যে তোমার আমি যদি ডাইলুয়েন্সের কথা বলতেছি, তাছাড়া ধরো যে তোমার এখানে আমরা ডিসইন্টিগ্রেন্টের কথা বলতেছি। ডিসইন্টিগ্রেন্ট কি করে থাকে? সেটা হচ্ছে আমরা যখন সেটা ড্রাগটা যখন শরীরের মধ্যে যাচ্ছে, যখন সেই ড্রাগটাকে সে ভেঙে ফেলতে পারতেছে। তো ভেঙে ফেললে তখন সেই ড্রাগটা আমাদের শরীরের মধ্যে প্রপারলি মিশে যেতে পারতেছে, এইগুলো কাজ করে থাকে। তাছাড়া আরো কি আছে? দেখো এই লুব্রিকেন্টস আছে। লুব্রিকেন্ট গুলা কি করে থাকে? একটা লুব্রিকেট করতেছে যাতে করে সেই ড্রাগটা কিন্তু প্রপারলি সেই সেই ড্রাগটা কিন্তু প্রপারলি সে খেতে পারতেছে, বা তার মানে ড্রাগটা পাস করাটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। এছাড়া দেখো এই যে কালারিং এজেন্ট রয়েছে, সুইটেনিং এজেন্ট রয়েছে, এইগুলা কেন? কোন একটা ড্রাগ ধরো অনেক বেশি তিতা, সাধারণত আমাদের প্ল্যান্ট সোর্সে যে ড্রাগস গুলা রয়েছে সেগুলো সাধারণত অনেক বেশি তিতা হয়ে থাকে। তো এই তিতা ড্রাগ গুলাকে একটু ঠিক করার জন্য বা সেগুলোকে খাওয়ার উপযোগী করার জন্য বা নেয়ার উপযোগী করার জন্য আমরা কি করে থাকি, সাধারণত সুইটেনিং এজেন্টস বা কালারিং এজেন্টস এগুলোকে মিক্স করা হয়ে থাকে। আচ্ছা, এখন ভাই আমরা এই জায়গাটা একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে প্লাসিবো বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। প্লাসিবো বলতে বোঝাচ্ছে যে এনি কম্পোনেন্ট, সরি, এনি কম্পোনেন্ট যেটার মধ্যে যেটার মধ্যে আমরা কি পাবো না, তার কোনো স্পেসিফিক বা যেটার মধ্যে স্পেসিফিক কোনো ড্রাগ কম্পোনেন্ট নাই, এবং এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। এখন তাহলে এই জায়গাটা একটা কোয়েশ্চেন চলে আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্লাসিবো অ্যান্ড এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্টটা ড্রাগের মতন কাজ করতেছে না, বাট এক্সিপিয়েন্ট যেটা রয়েছে তার কিন্তু নিজস্ব কিছু কাজবাজ আছে। কিন্তু প্লাসিবো হচ্ছে এমন একটা ড্রাগ, তার নিজস্ব কোনো কাজবাজ নেই এবং সে ড্রাগের মতো কাজ করে না। এটা কেন দেয়া হয়ে থাকে? এটা দেয়া হয়ে থাকে জাস্ট বিকজ টু স্যাটিসফাই দ্য পেশেন্টস ডিমান্ড। তাহলে এইটা দেওয়ার পিছনে আমরা তাহলে যদি তোমাকে বলে যে তাহলে আমরা প্লাসিবোটাকে কেন কেন দিচ্ছি, তাহলে তোমরা এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য, ক্লিনিক্যাল ট্রায়াল। এখন কথা হচ্ছে ভাইয়া ক্লিনিক্যাল ট্রায়ালে কিভাবে দিচ্ছি। একটা জিনিস তোমাদেরকে বলি, যখন একটা ড্রাগ বানানো হয় তখন কয়েকটা জিনিসকে খুব আহ, মানে একটা ড্রাগ বানানোর জন্য অনেকগুলা প্রসেসের মাধ্যমে যেতে হয়। এর মধ্যে একটা প্রসেস হচ্ছে যে যতগুলা ধরো আমরা এভাবে ধরছি যে 50 জন মানুষ রয়েছে, 50 জন মানুষের মধ্যে 25 জনকে একটা ড্রাগ দেওয়া হয়, 25 জনকে হচ্ছে একটা ড্রাগ আর একটা ড্রাগ দেওয়া হয় যে ড্রাগের মধ্যে ওই ড্রাগ কম্পোনেন্ট গুলো থাকে না, বা আমরা বলতেছি প্লাসিবো দেওয়া হয়। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই
একটা অংশ মানুষগুলা আর অন্য অংশের মানুষগুলোর মধ্যে ডিফারেন্সটা বা তাদের মধ্যে ড্রাগসটা কাজ করতেছে কিনা, এইভাবে হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালে ইউজ করা হয়ে থাকে। এছাড়া কি কখনো কখনো পেশেন্টের যদি অ্যাডিকশন থাকে, সেই অ্যাডিকশনটাকে বাদ দেওয়ার জন্য বা অ্যাডিকশন প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা প্লাসিবোটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে অরফান ড্রাগ। অরফান ড্রাগ বলতে অ্যাকচুয়ালি কি বোঝে? অরফান ড্রাগ বলতে বোঝায় যে, ধরে নাও এভাবে, কখনো কখনো আহ ধরো বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশে সাডেনলি খুবই একটা রেয়ার ডিজিজের উৎপন্ন হয়েছে এবং কারো মধ্যে রেয়ার ডিজিজটা পাওয়া গেছে। আচ্ছা, ওই রেয়ার ডিজিজের জন্য যে ড্রাগটা লাগবে সেই ড্রাগটা আবিষ্কৃত হয়েছে কিন্তু সেটা বাংলাদেশে নাই। তো বা কোনো ফার্মাকোলজিক্যাল কোম্পানি ওইটা আসলে বানায় না, ওইরকম ম্যাস প্রোডাকশন করে না। আচ্ছা, অথবা আরেকটা সিনারিও ধরে নাও যে এমন একটা দেশে, যেই দেশে একটা ডিজিজ খুব কমন, বাট সেটা ওই ডিজিজের জন্য যে ড্রাগটা কাজ করবে সেই ড্রাগটা বানানোর মতন ক্ষমতা তাদের মধ্যে নাই। তখন এই যে এই যে সিচুয়েশন, এখানে দেখো একটা নির্দিষ্ট ড্রাগ কিন্তু রয়েছে। যদি বাংলাদেশের যে সিচুয়েশনের কথাটা আমি বললাম, যে ওখানে ওই যে ড্রাগটা রেয়ার ডিজিজের জন্য যে ড্রাগটা রয়েছে, যেই ড্রাগটা অ্যাকচুয়ালি কাজ, যেই ড্রাগটা একটা ম্যাস প্রোডাকশন হচ্ছে না, তখন কি হয়? তখন হচ্ছে আমাদের 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 দেশের সরকার কর্তৃক একটা ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকি দিয়ে তারপরে হচ্ছে একটা ওই ড্রাগটাকে প্রোডাকশন করা হয়। তো এই যে প্রোডাকশন করা হচ্ছে বা এই যে ড্রাগ, যেই ড্রাগগুলো আসলে খুব রেয়ার ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, সেই ড্রাগগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি হচ্ছে অরফান ড্রাগ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখানে আমি হচ্ছে সুন্দর মতন লিখে দিয়েছি, বা এখানে দেখো রয়েছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রাগস। তাহলে দেখো, আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মেডিসিন আমরা কি বলেছিলাম, ড্রাগ প্লাস অ্যাডিশনাল সাবস্টেন্সেস না। তাহলে আমরা বলতে পারি যে ড্রাগ, সকল ড্রাগই কিন্তু মানে সকল মেডিসিনই কিন্তু, আচ্ছা, জিনিসটা এইভাবে বলতে পারি যে আহ সকল ড্রাগই হচ্ছে মেডিসিন কিন্তু সকল মেডিসিন কিন্তু ড্রাগ না। হ্যাঁ, এমনটা। তাহলে ড্রাগের মধ্যে দেখো কি কি আছে। ড্রাগটা অবশ্যই স্টেবল হয় না, বাট মেডিসিনটা কিন্তু স্টেবল হয়ে থাকে, কারণ কি ওটার মধ্যে স্টেবিলাইজার গুলো দেওয়া হয়ে থাকে। তারপর এটার মধ্যে ফর্ম বা ডোজ ফর্মেশন করা যায়, তাই না? এটা জাস্ট ডিফারেন্সটা একবার দেখে রাখবা। আচ্ছা, এরপরে চলে আসে আমরা কিছু অন্যান্য কিছু ড্রাগস এর ব্যাপারে জানি। যেমন কি ওটিসি ড্রাগ। ওটিসি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সেটা বলতে বোঝায় হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ। ওভার দ্য কাউন্টার ড্রাগ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে আমরা একটা স্বাভাবিক মানুষ হিসেবে, যেমন আমি যদি বলি, আমি এখন দোকানে যেয়ে বললাম যে ভাই আমাকে এই ওষুধটা দেন, তাহলে এই যে বলতেছি, তখন উনি আমাকে যেই কয়েকটা ঔষধ দিতে দিতে কোনো সময় প্রেসক্রিপশন চাইবে না, সেই সকল ড্রাগস গুলোকে আমরা বলে থাকি হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগস। এখন তাহলে দেখো আমি এখানে এখানে দেয়া আছে যে ওভার দ্য কাউন্টার ড্রাগস বাংলাদেশে মোট মিলে 39টা। যেমন কি কি দেখো, এই যে অ্যালবেন্ডাজল রয়েছে, তারপরে দেখো এই যে ক্যালসিয়াম ট্যাবলেট রয়েছে, ক্লোরোহেক্সিডিন রয়েছে, তাই না? ক্লোরোহেক্সিডিন সাধারণত আমরা কোথায় ইউজ করি? ক্লোরোহেক্সিডিন সাধারণত ওই যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে আম্বিলিকাল কর্ড যেখানে রয়েছে 7.1% ক্লোরোহেক্সিডিন ইউজ করা হয়ে থাকে। তারপরে দেখো হচ্ছে ডাইক্লোফেনাক জেল আছে, তারপরে মাউথ ওয়াশ প্রিপারেশন রয়েছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশন যেটাকে আমরা হচ্ছে, হ্যাঁ, এগুলা রয়েছে। আচ্ছা, এরপরে তাছাড়া আরো কি রয়েছে দেখো, প্রেসক্রিপশন ড্রাগস এর মধ্যে কি আছে? যেই সকল ড্রাগস গুলা আমরা সাধারণত ফিজিশিয়ানসরা ইউজ করে থাকি, সেই সকল ড্রাগস গুলোকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ। হ্যাঁ, আচ্ছা, তারপরে কন্ট্রোল ড্রাগ কোনগুলা? কন্ট্রোল ড্রাগ হচ্ছে যেই সকল ড্রাগ গুলা হচ্ছে কখনোই প্রেসক্রিপশন ছাড়া দেয়া হয় না, যে সকল ড্রাগ গুলো কখনোই প্রেসক্রিপশন ছাড়া দেয়া হয় না, সেই সকল ড্রাগ গুলোকে আমরা বলে থাকি কন্ট্রোল ড্রাগ। যেমন কি, যেমন ধরো এটার মধ্যে আমরা টানতে পারি হচ্ছে যেমন এলএসডি, পেথিডিন, হ্যাঁ, এই সকল ড্রাগস গুলোকে আমরা কন্ট্রোল ড্রাগস বলে থাকি। আর 4 নম্বরে আমরা চলে আসি এক্সপেরিমেন্টাল ড্রাগ। এক্সপেরিমেন্টাল ড্রাগ বলতে কি বোঝায়? ওই যে আমি বললাম ক্লিনিক্যাল ট্রায়ালের পরে বা কোনো একটা ট্রায়ালের পরে যখন তারপরে যে ড্রাগগুলোকে উৎপন্ন করা হচ্ছে সেই ড্রাগগুলোকে আমরা বলতেছি হচ্ছে এক্সপেরিমেন্টাল ড্রাগ। এখন এক্সপেরিমেন্টাল ড্রাগের কাজটা কি? এটা একটা নিউয়ার ফর্মের একটা ড্রাগ তৈরি করতে সাহায্য করে বা একটা বেটার ড্রাগ তৈরি করতে সাহায্য করে। অ্যাজ ফর এক্সাম্পল তোমাদেরকে বলি, সেটা হচ্ছে অ্যান্টিসাইকটিক নামে কিছু ড্রাগ আছে, অ্যান্টিসাইকটিক গ্রুপের। অ্যান্টিসাইকটিক বলতে বোঝায় সাইকোসিস ট্রিট করার জন্য। তো এখানের মধ্যে বেশ কয়েকটা ড্রাগ আছে। সেই ড্রাগগুলার সেই ড্রাগগুলো তোমার হচ্ছে আমরা আহ, এই ড্রাগগুলার
সাধারণত একটা কমপ্লিকেশন করে, যে কমপ্লিকেশনটাকে আমরা বলে থাকি এক্সট্রা পিরামিডাল সিমটমস। হ্যাঁ, যেমন হচ্ছে তাহলে কি কি থাকতে পারে, ওই যে তোমার ওল্ডার ড্রাগ বা আগে যে ড্রাগগুলো তৈরি করা হয়েছে সেটার মধ্যে ক্লোরপ্রোমাজিন আছে, হ্যালোপেরিডল আছে। হ্যাঁ, এগুলো তোমরা সামনে আরো পড়বা। এক্সট্রা পিরামিডাল সিমটমস কিছু তৈরি করে থাকে, যেমন হচ্ছে ট্রেমার করে, দেখা যায় কি পেশেন্টের হাত আপনা আপনি কাঁপতেছে, এছাড়া টার্ডিভ ডিসকাইনেসিয়া করে, গেট করে, অনেক কিছু আছে। তো এই সমস্যাটা যাতে না হয় এই কারণের জন্য কি করছে, পরবর্তীতে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে নতুন কিছু ড্রাগস তৈরি করা হয়েছে, যেগুলা কি করে সেম কাজটাই করে কিন্তু এক্সট্রা পিরামিডাল সিমটমস গুলা করে না। যেমন ওই যেই অ্যান্টিসাইকোটিকের কথা বললাম সেগুলোকে পরবর্তীতে বানানো হয়েছে, যেমন রিসপেরিডন আছে, কুইটেপাইন আছে, এগুলো তোমরা সামনে যখন পড়বা তখন দেখতে পারবে। এটাকে বলতেছি আমরা হচ্ছে এক্সপেরিমেন্টাল ড্রাগ। আচ্ছা, এরপরে চলে আসি, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ দ্য ড্রাগ। ক্যারেক্টারিস্টিক অফ দ্য ড্রাগ, তাহলে দেখো ক্যারেক্টারিস্টিক যেটা রয়েছে সেটা আমরা চারটা জিনিস বুঝে আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলা স্যার তোমাকে জিজ্ঞাসা করতে পারে। সব থেকে বেশি যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে মলিকিউলার ওয়েট। তোমাকে ফার্স্টেই জিজ্ঞাসা করবে যে মলিকিউলার ওয়েট যেটা, সেটার অ্যাভারেজ মান কত, সেটা হচ্ছে 100 to 1000 ডাল্টন। এরপরে সাথে সাথেই স্যার তোমাকে জিজ্ঞাসা করবে যে সব থেকে মানে লো মলিকুলার ওয়েট বিশিষ্ট একটা ড্রাগসের নাম বলো। তো সাথে সাথে বলতে হবে সেটা হচ্ছে লিথিয়াম। এটা কত, সেটা হচ্ছে 7 ডাল্টনের হয়ে থাকে। কত, 7 ডাল্টনের। লিথিয়াম কি কাজ করে থাকে, এটা হচ্ছে একটা মুড স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করে থাকে। তারপরে আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে তাহলে বলো ভেরি হাই হাই মলিকিউলার ওয়েটের কি হইতে পারে, সেখানে বলতে হবে সেটা হচ্ছে অ্যাল্টিপ্লেস। এই যে আমি যে উদাহরণগুলো দিচ্ছি সেটা হচ্ছে বেনেটন ব্রাউন থেকে নেওয়া। হ্যাঁ, অ্যাল্টিপ্লেস। অ্যাল্টিপ্লেস সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 59,050 ডাল্টন। অ্যাল্টিপ্লেস কোন কাজে ইউজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হইলে সেক্ষেত্রে থ্রম্বোলাইসিস করতে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, এছাড়া আমরা আরো কি বলতে পারি, সেটা হচ্ছে ফিজিক্যাল নেচার হিসেবে, যেমন হচ্ছে তোমার এটা কি কি হইতে পারে, সেটা হইতে পারে সলিড হতে পারে। আমরা সাধারণত যে সকল ড্রাগস গুলো সাধারণত দেখি সেগুলো সলিড। এছাড়া হচ্ছে লিকুইডও আমরা দেখে থাকি, তাই না? লিকুইড ড্রাগস গুলোও আছে। আর হচ্ছে গ্যাসিয়াস ড্রাগ আছে। গ্যাসিয়াস গ্যাসিয়াস ড্রাগস গুলোর মধ্যে কি কি আছে, যেমন ধরো যে খুব ইউজুয়ালি ইউজ করা হয় কোনটা, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড কি করে থাকে, নাইট্রাস অক্সাইড হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড যেটা, সেটা হচ্ছে কি করে থাকে, সেটা হচ্ছে তোমার ভেসো ডাইলেশন করতে সাহায্য করে থাকে। আচ্ছা, এরপরে চলে আসে ধরো কেমিক্যাল নেচার অনুসারে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে অ্যাসিড, সরি, এটা হইতে পারে অ্যাসিডিক হতে পারে, এটা হচ্ছে অ্যালকালাইন হইতে পারে, আর সেটা হচ্ছে তোমার নিউট্রাল হইতে পারে, নিউট্রাল হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া অ্যাফিনিটি বাইন্ড উইথ আদার্স, যেমন হচ্ছে কিছু কিছু ড্রাগ থাকে যে ড্রাগগুলোর ফুড পার্টিকলস এর সাথে অ্যাফিনিটি বা অ্যাফেকশন অনেক বেশি থাকে। কিছু কিছু ড্রাগস রয়েছে যেগুলো হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে অনেক বেশি বাইন্ড করে। হ্যাঁ, সেইগুলো ভিত্তিতে হচ্ছে সেইগুলো হচ্ছে তোমার ড্রাগসের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে যায়। আচ্ছা, এক্সট্রা করে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রোড্রাগস। প্রোড্রাগস বলতে বোঝায় যে একটা ইনঅ্যাক্টিভ ফর্ম থাকে, যেটা হচ্ছে দেখো an inactive precursor chemical that is readily absorbed and distributed must be administered and then converted into active drug that by biological process inside the body is known as the prodrug। জিনিসটা কেমন, সেটা হচ্ছে যে এই ডোপামিন ডোপামিন সাধারণত আমরা কোথায় ইউজ বা আমরা হচ্ছে ডোপামিনটা দিয়ে থাকি, বা লিভোডোপার কথা যদি বলি, লিভোডোপাটা আমরা সাধারণত ইউজ করে থাকি হচ্ছে পার্কিনসন ডিজিজে। আচ্ছা, তো কি হয়, পার্কিনসন ডিজিজে এই লিভোডোপাটা পরবর্তীতে ডোপামিনে কনভার্সন হয়। আচ্ছা, তো আমরা সাধারণত এই যে মানে এটা যাতে ড্রাগটা যাতে এক তার ব্রেনে যাওয়ার আগেই যাতে ডিসইন্টিগ্রেটেড না হয়ে যায়, এই কারণের জন্য সাথে কি করে থাকি আমরা আর একটা ড্রাগ ইউজ করে থাকি, সেটা কার্বিডোপা। হ্যাঁ, এটাই। আচ্ছা, এরপরে চলে আসি, দেখো এখানে হচ্ছে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স বা যেগুলা যেগুলা তোমাদের জন্য খুবই বেশি দরকার বা যেগুলা কিনা আসার মতো, সেগুলাকে আমি এক জায়গায় করে দিছি, এটা একটু দেখতে পারো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে সোর্সেস অফ ড্রাগস। ড্রাগসের সোর্সেস গুলা, ড্রাগসের সোর্স গুলাকে আমরা ভাগ করতে পারি হচ্ছে এভাবে যে এটা হতে পারে ন্যাচারাল, হতে পারে সেমি সিনথেটিক,
হতে পারে সিনথেটিক। হ্যাঁ, এটা হতে পারে। আচ্ছা, তাহলে এর মধ্যে দেখো, ন্যাচারাল যেগুলো রয়েছে, ন্যাচারালের মধ্যে আমরা হচ্ছে চারটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা প্ল্যান্ট সোর্স হতে পারে, সেটা মাইক্রো অর্গানিজম থেকে আসতে পারে, অ্যানিমাল থেকে আসতে পারে, এবং মিনারেলস থেকে আসতে পারে। যেমন ন্যাচারালের মধ্যে আমরা যদি একটু উদাহরণ দিই, প্ল্যান্ট সোর্স থেকে কি কি আসতে পারে? প্ল্যান্ট সোর্স থেকে আসতে পারে ধরো যে অ্যাট্রোপিন আসতে পারে, মানে অ্যালকালয়েড আসতে পারে, গ্লাইকোসাইড আসতে পারে। হ্যাঁ, এগুলো কি আমরা সামনে জানবো। তারপরে মাইক্রো অর্গানিজম থেকে সাধারণত কি আসে আমরা জানি, সেটা হচ্ছে পেনিসিলিন আসতে পারে। হ্যাঁ, অ্যানিমেল থেকে আমরা আগে একটা সময় ইনসুলিন যখন ইউজ করা হতো, তখন ইনসুলিনের মধ্যে কোনটা, সেটা হচ্ছে বোবাইন ইনসুলিন বা ধরো যে পরকাইন ইনসুলিন গুলো ইউজ করা হতো। যদিও বর্তমানে আর এটা ইউজ করা হয় না, এখন হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে বর্তমানে হচ্ছে হাইলি পিউরিফাইড হিউম্যান ইনসুলিনটা ইউজ করা হয়ে থাকে। আর মিনারেলস এর মধ্যে আমরা কিছু ড্রাগস ইউজ করতে পারি, বা মিনারেলস এর মধ্যে কিছু ড্রাগস আসলে পড়া যায়। সেটার মধ্যে কি কি আছে, সেটা হচ্ছে আয়রন রয়েছে, ম্যাগনেসিয়াম সালফেট রয়েছে, হ্যাঁ, আয়োডিন রয়েছে, এগুলা। সেমি সিনথেটিকের মধ্যে আমরা এটার উদাহরণ হিসেবে রাখবো হচ্ছে কি কি? সেমি সিনথেটিকের মধ্যে উদাহরণ হিসেবে আমরা রাখতে পারি হচ্ছে অ্যাম্পিসিলিন, আর হচ্ছে আমরা এখানের মধ্যে পেথিডিন রাখতে পারি। আচ্ছা, আর সিনথেটিক যেটা রয়েছে, সিনথেটিকের মধ্যে হচ্ছে আমরা কি কি রাখতে পারি, সেটার মধ্যে অ্যাসপিরিন, প্যারাসিটামল, হ্যাঁ, এগুলা রয়েছে। ঠিক আছে, তাহলে এটা এখন দেখো, আমি যদি বলি যে এর মধ্যে সব থেকে ভালো কোনটা, বা ড্রাগস এর মধ্যে সব থেকে ভালো কাজ করে, বা সেটা আমাদের সবার জন্য ভালো কোনটা, এই কথাটা আসলেই আমরা বলতে পারি সেটা হচ্ছে সিনথেটিক। ভাই, সিনথেটিক কেন ভালো? সিনথেটিক ভালো হওয়ার পিছনে খুব বড় একটা রিজন হচ্ছে সিনথেটিক ড্রাগগুলা কোনো প্রকার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে না। যেমনটা কোন একটা ন্যাচারাল সোর্স থেকে, লাইক আমি তোমাকে যদি উদাহরণ দিই, যে বোভাইন ইনসুলিন বা পোরকাইন ইনসুলিন যেটা রয়েছে, সেটা যদি আসে বা সেটা সেটা যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কোন একটা মানুষের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হওয়ার কিন্তু অনেক চান্সেস থাকে। যেই চান্সেসটা যেই চান্সেসটা কিন্তু আমরা এই হাইলি পিউরিফাইড যে, বা আমরা যে বলতেছি সিনথেটিক ড্রাগস গুলার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা হওয়ার চান্সেস নাই। এছাড়া কি, ওই যে কথা, এটার আমরা তাহলে এভাবে বলতে পারি যে, সরি, এটা বলতে পারি যে এটা হচ্ছে পিউরিটিটা ইনক্রিজ করবে। তারপরে এটা কস্ট ইফেক্টিভ হবে অনেক বেশি। হ্যাঁ, কস্ট ইফেক্টিভ হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে আহ, অনেক বেশি, মানে ফ্যাট সলিউবল হয়। কারণ ফ্যাট সলিউবল যে ড্রাগস গুলো রয়েছে, সেই ড্রাগস গুলো আমাদের শরীরের মধ্যে আরো বেশি কাজ করে, বা এসব ভালোভাবে কাজ করে থাকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন চলে আসে ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজির কথা। ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে মোটামুটি তোমরা সবাই পড়ে আসছো, এবং এটা ইন্টারমিডিয়েটেও মোস্ট প্রবাবলি ছিল জিন প্রযুক্তির চ্যাপ্টারে। আচ্ছা, ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে বা টেকনোলজির মাধ্যমে আমরা হচ্ছে কিছু ড্রাগস এখান থেকে প্রডিউস করা যায়, যেমন আমি কিছুক্ষণ আগে বলছি, সেটা হচ্ছে হাইলি পিউরিফাইড হিউম্যান ইনসুলিন। হ্যাঁ, এইটা বানানো যেতে পারে। এছাড়া আরো কিছু আছে, যেমন এরিথ্রোপোয়েটিন, এরিথ্রোপোয়েটিন রয়েছে। তারপরে হচ্ছে ইন্টারফেরন রয়েছে, সরি, ইন্টারফেরন রয়েছে। হ্যাঁ, এগুলা হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে বানানো হচ্ছে আজকাল। আচ্ছা, এখন একটা জিনিস নিয়ে, একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা চলে আসে, সেটা হচ্ছে অ্যালকালয়েডস কি এবং হচ্ছে গ্লাইকোসাইডস কি। অ্যালকালয় জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে একটা বেসিক বা অ্যালকালাইন, একটা নাইট্রোজেনাস কম্পাউন্ড, যেটা প্ল্যান্ট সোর্স থেকে সাধারণত বিল্ড আপ করা হয়ে থাকে। তাহলে এইটাকে যদি আমরা তার প্রপার্টিজ গুলা বলি, প্রপার্টিজ গুলার মধ্যে আমরা বলতে পারি যে এটা অবশ্যই কিরকম হবে, বেসিক হবে। আমরা ডেফিনেশন থেকে বুঝতে পারতেছি। দুই নম্বরে এটা কিরকমটা, একটা নাইট্রোজেনাস সাবস্টেন্স হবে, নাইট্রোজেনাস সাবস্টেন্স হবে। হ্যাঁ, এটা প্লান্ট সোর্স থেকে আসছে। তারপরে এইটা কিরকমটা, এইটা হচ্ছে কিন্তু বিটার টেস্ট হয়, বিটার টেস্ট। আচ্ছা, আর কি হইতে পারে, এইটা হচ্ছে সাধারণত লেস সলিউবল, লেস সলিউবল।
ইন অর্গানিক ম্যাটার। আচ্ছা, তাহলে ভাইয়া এটার উদাহরণগুলো অ্যালকালয়েডের উদাহরণগুলো কি কি হইতে পারে তুমি একটু খেয়াল করো। সেটার মধ্যে আমরা আনতে পারি অ্যাট্রোপিন, অ্যাট্রোপিন, কুইনিন, হ্যাঁ, এইগুলা হচ্ছে অ্যালকালয়েডের উদাহরণ। দেখো স্যার তারপরে এই উদাহরণগুলো দেওয়ার সাথে সাথে টিচার তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করবে যে অ্যাট্রোপিন তাহলে তুমি কোন জায়গা থেকে পাচ্ছ। অ্যাট্রোপিনটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাট্রোপা বেলাডোনা থেকে। হুম, কুইনিনটা আমরা কোথা থেকে পাচ্ছি? কুইনিনটা পাচ্ছি হচ্ছে, সেটা হচ্ছে সিনকোনা থেকে, আমরা এগুলো কিন্তু জানি তাই না। আর মরফিন যেটা রয়েছে সেটা হচ্ছে পপি প্ল্যান্টের যে সিড গুলা রয়েছে এই সিড গুলা থেকে পেয়ে থাকি। আচ্ছা, আর এরপরে আমরা চলে আসি সেটা হচ্ছে গ্লাইকোসাইডস। গ্লাইকোসাইডস গুলা কিরকম? সেটা হচ্ছে এই যে হাইড্রক্সিল যে গ্রুপটা রয়েছে, এই হাইড্রক্সিল গ্রুপ এবং মনোস্যাকারাইডস এর সমন্বয়ে একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ড গুলাকে একত্রে আমরা গ্লাইকোসাইডস বলতে পারি। তো এইটাও কিন্তু সেই সেম ভাবে প্ল্যান্ট অরিজিন হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু নন নাইট্রোজেনাস, নন নাইট্রোজেনাস। হ্যাঁ, এবং এইটা কি করে থাকে, এইটা কিন্তু তোমার আমরা দেখছিলাম যে অ্যালকালয়েডস গুলা সেগুলো কিন্তু লেস সলিউবল হয়ে ছিল, এটা কিন্তু লেস সলিউবল হচ্ছিল, কিন্তু এটা কিন্তু লেস সলিউবল না। এটা কেমনটা? এইটা হচ্ছে ইনসলিউবল, মানে ওয়াটারে ইনসলিউবল, কিন্তু অর্গানিক যে সলভেন্ট গুলা রয়েছে, অর্গানিক সলভেন্ট, অর্গানিক সলভেন্ট গুলাতে এগুলো সব হচ্ছে সলিউবল হয়ে থাকে। ওকে, তাহলে এটার এক্সাম্পল যদি আমরা বলতে বলি তাহলে এক্সাম্পল গুলা কিরকম আসবে? এক্সাম্পল গুলা হবে এক নম্বরে ধরো তোমার এই যে আমি যেমন লিখে রাখছি ডিগক্সিন, ডিগক্সিন কিন্তু এটা এক্সাম্পল। এছাড়া আরো বেশ কিছু আছে, যেমন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো কিন্তু তোমার হচ্ছে গ্লাইকোসাইডের উদাহরণ হিসেবে কাজ করে, উদাহরণ। আচ্ছা, তাহলে দেখো টিচার তোমাকে এরপরে একটা কোয়েশ্চেন আস্ক করতেও পারে নাও করতে পারে, তাহলে গ্লাইকোসাইড এবং অ্যালকালয়েডস এর মধ্যে ডিফারেন্স গুলো কি কি? অ্যালকালয়েডস আমি বললাম সেটা হচ্ছে নাইট্রোজেনাস কম্পাউন্ড, এটা নন নাইট্রোজেনাস কম্পাউন্ড হয়ে থাকে, এটা বেসিক নেচার হয়ে থাকে, এটা নিউট্রাল বা অ্যাসিডিক নেচার হয়ে থাকে, এটা বিটার টেস্ট হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু বিটার হয়ে থাকে না। হুম, আচ্ছা, আর অ্যালকালয়েড যেগুলো রয়েছে সেগুলোর নামে পিছনে সবসময় আয়নই থাকে, সাধারণত সবসময় আয়নই থাকে। যেমন হচ্ছে আমি যেটা বলে অ্যাট্রোপিন, তাই না? আচ্ছা, আর হচ্ছে গ্লাইকোসাইড যেটা রয়েছে সেটার মধ্যে দেখো লাস্টে হচ্ছে আয়ন থাকে, যেমন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, ডিগক্সিন, হ্যাঁ, এরকমটা। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটুখানি চ্যাটে জানাও, আমি হচ্ছে তারপরে আবার আগাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে চলে আসি, সেটা হচ্ছে ফার্মাকোপিয়া এবং ফর্মুলেটিভস। ফার্মাকোপিয়া এবং ফর্মুলেটিভস এর কথায় চলে আসলে, ফার্মাকোপিয়া বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এটা একটু জানাটা প্রয়োজন। দেখো, ফার্মাকোপিয়া আর হচ্ছে ফর্মুলেটিভস দুইটাই হচ্ছে একটা বইয়ের মতো, দুইটাই হচ্ছে একটা বই। তাহলে এখন বইয়ের মধ্যে কি থাকতেছে? এই ফার্মাকোপিয়াটা সাধারণত আমরা যারা ফিজিশিয়ানস রয়েছি তারা কিন্তু ইউজ করি না। এটার মধ্যে সাধারণত কি থাকে, যদি এটার বইয়ের আমরা যদি ডেফিনেশন বলি সেক্ষেত্রে কি, ইটস আ বুক দ্যাট কন্টেইনস a list of products that is used in medicine with a description, chemical taste for determining the identity, purity, এগুলোর জন্য। তাহলে আমরা যদি এই যে ছবিটা আমি দেখাচ্ছি এই ছবির মধ্যে দেখো কি কি রয়েছে, এই দেখো এটার স্ট্রাকচারটা রয়েছে, তারপরে দেখো এটা ডেফিনেশন কি, আইডেন্টিফিকেশন কিভাবে করব, কিভাবে আমরা চেঞ্জ করতেছি, কোন কোন সলভেন্ট ইউজ করা হচ্ছে, কোন বাফার ইউজ করা হচ্ছে, হ্যাঁ, এগুলো রয়েছে। একজন ফিজিশিয়ান হিসেবে এটা কিন্তু আমাদের লাগবে না, বাট এই যারা কেমিস্ট রয়েছে এবং যারা কিনা ড্রাগস গুলাকে বানাচ্ছে, ম্যানুফ্যাকচার রয়েছে, তাদের জন্য কিন্তু ফার্মাকোপিয়াটা একদম মাস্ট। এখন কোনো কোনো ড্রাগ, আমরা ড্রাগস গুলাকে যখন পাতাগুলা দেখি, ড্রাগস এর পিছনে আমি ছোটবেলায় যখন দেখতাম যে সেখানে লেখা ইউএসপি, সেখানে লেখা বিপি, হ্যাঁ, আমি এটা যখন দেখতাম আমি ভাবতাম কি আচ্ছা ঠিক আছে এটা বোধহয় আহ কোনো একটা ফর্মুলার নাম, বাট এটা ফর্মুলা না। ইউএসপি বলতে বোঝায় ইউনাইটেড, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। হুম, আচ্ছা, আর বিবি বলতে বোঝায় সেটা হচ্ছে, সরি, ব্রিটিশ ফার্মাকোপিয়া। ঠিক আছে, ব্রিটিশ ফার্মাকোপিয়া। এখন তাহলে টিচার না এই সময়টাতে তোমাকে একটা কোয়েশ্চেন করবে যে আচ্ছা ফার্মাকোপিয়া বললা, বাংলাদেশে কি কোনো ফার্মাকোপিয়া আছে? একদম ফার্স্ট কথা,
একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিতে হবে, না স্যার বাংলাদেশে কোনো ফার্মাকোপিয়া নেই। তাহলে বলবে বাংলাদেশে কি আছে? স্যার বাংলাদেশে আছে হচ্ছে ফর্মুলারি রয়েছে। বাংলাদেশের ফর্মুলারির নাম কি? সেটার নাম হচ্ছে BDNF, যেটার মানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। হ্যাঁ, কেউ আবার বললো না যে BNF। BNF মানে হচ্ছে ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, বাংলাদেশেরটা হচ্ছে BDNF। ফর্মুলারি বলতে তাহলে কি বোঝায়? এইটার মধ্যেও সেম জিনিসগুলো, তাহলে আমি ফর্মুলারিটা তোমাদের একটু দেখাই। দেখো ফর্মুলারিটার মধ্যে কি কি থাকে। এটার মধ্যে ইন্ডিকেশন থাকে, এটার মধ্যে কশন থাকে, কি কি কশাস হইতে হবে, কন্ট্রাইন্ডিকেশন থাকে, সাইড এফেক্ট থাকে, ডোজ থাকে। হ্যাঁ, এবং এর সাথে প্রপারেটরি বা যে ট্রেড নেম গুলা রয়েছে সেগুলো কিন্তু এর সাথে সংযুক্ত রয়েছে, যে কোন কোন ট্রেড নেম গুলা অ্যাভেলেবেল আছে, সেটার দাম কত। তাহলে এই যে ফর্মুলারি যেটা, সেটা আমরা একজন কি ফিজিশিয়ান কি খুব সুন্দর মতন ইউজ করতে পারতেছি না? তাই না? পারতেছি। তাহলে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়ে থাকে, বা ফর্মুলাটা আমাদের ফিজিশিয়ানসদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে ফর্মুলার মধ্যে কি কি থাকে যদি তোমাকে ডেফিনিশন আকারে বলতে বলে বা ফর্মুলাই তোমাকে বোঝাইতে বলে, বলবা যে স্যার ইটস আ বুক দ্যাট কন্টেইনস আ লিস্ট অফ ড্রাগ উইথ দ্য ডেসক্রিপশন, টেস্ট এন্ড ফর্মুলা ফর প্রিপেয়ারিং অফ দ্য সেম। এরকম টাইপের একটা ডেফিনিশন তুমি বলতে পারো। আচ্ছা, তারপরে চলে আসি, দেখো ড্রাগ নোমেনক্লেচার। ড্রাগ নোমেনক্লেচারের মধ্যে আমরা একটা ড্রাগের 4 রকমের নাম পেয়ে থাকি। প্রথম নাম সেটা হচ্ছে কোড নেম। কোড নেম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? একটা ড্রাগ যখন কেউ উৎপাদন করতেছে বা যখন কেউ বানাচ্ছে, তখন সে কিছু কোডের মাধ্যমে বা ফার্স্ট যে নামটা সে দিয়ে থাকে, ফার্স্ট নেম, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কোড নেম। কেমিক্যাল নেম কোনটা? কেমিক্যাল নেম হচ্ছে একজন কেমিস্ট যখন এই যে সকল জিনিসগুলাকে ব্যবহার করে একটা একটা ড্রাগকে বানাচ্ছে, বা যেই কেমিক্যাল গুলাকে ইউজ করতেছে, সেইটাকে বা যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কেমিক্যাল নেম। জেনেরিক নেম এবং ট্রেড নেম, এই দুইটা নিয়ে টিচার তোমাকে ভাইবা কোয়েশ্চেনে মাস্ট কোয়েশ্চেন করবে। জেনেরিক নেম বলতে, জেনেরিক নেমের একটা অপর নাম হচ্ছে নন প্রোপ্রাইটরি নেম। এখন জেনেরিক নেম বলতে কি বোঝায়? সেটা বলতে বোঝায় যে আহ, বা সেটাকে আমরা বলতেছি যে পুরো ওয়ার্ল্ডে একটা নির্দিষ্ট নাম আছে ড্রাগসের, যেই নামটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে সবাই জানে এবং ওইটা হচ্ছে সর্বজন স্বীকৃত। কাইন্ড অফ ধরে নাও যে WHO কর্তৃক যেই নামটা অ্যাপ্রুভড হয়ে রয়েছে, যেই নামটা পুরো ওয়ার্ল্ডে চলতেছে, সেটা তুমি ওই, যেমন আমি যদি তোমাকে উদাহরণ দিয়ে বলি যে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় প্যারাসিটামল বললে, প্যারাসিটামল বললে ইজিলি চিনবে যে প্যারাসিটামল তুমি চাচ্ছ। কিন্তু তুমি যদি যে বলো যে হ্যাঁ আপনি আমাকে হচ্ছে একটা নাপা দেন, বা আপনি আমাকে একটা এইস দেন, তুমি বাংলাদেশ বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় তুমি যদি এটা বলো, তারা বুঝবে না। কিসের জন্য? কারণ এই নামটা তাদের কাছে পরিচিত না। এই নামটাকে আমরা বলে থাকি ট্রেড নেম বা প্রোপ্রাইটরি নেম। এই নেমটা হচ্ছে দেশ টু দেশ ভ্যারি করে, কিন্তু জেনারিক নেম না, কোনো দেশ টু দেশ ভ্যারি করে না। এই নামটা সর্বজন স্বীকৃত। তাহলে দেখো আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি যে যে এই যে কেমিক্যাল নেম কোনটা। যদি আমরা প্যারাসিটামলের কথায় চলে আসি, প্যারাসিটামল হচ্ছে জেনারিক নেম, যেটার কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসিটামিনোফেন এবং ট্রেড নেম হচ্ছে নাপা। হুম। আচ্ছা দেখো এই যে অ্যাসপিরিন রয়েছে, অ্যাসপিরিন যেটা, সেটার হচ্ছে কেমিক্যাল নেম যেটা, সেটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যেটা ট্রেড নেম হচ্ছে আমরা দোকানে কিনতে পারবো, সেটা সেটা হচ্ছে ডিসপিরিন নামে বা ইকোস্পিরিন নামে সেগুলোকে আমরা পেয়ে থাকি। হুম। আচ্ছা, ঠিক আছে। তাও আচ্ছা, এই জায়গাটাতে আর একটা জিনিস আমি একটু মিস করেছি, সেটা হচ্ছে যে তোমাদেরকে বলতে পারে যে জেনেরিক নেম এবং ট্রেড নেমের মধ্যে ডিফারেন্স কি, বা জেনেরিক নেমের সুবিধাগুলো কি। জেনেরিক নেমের সুবিধা ওই যে আমি যেগুলো এতক্ষণ ধরে বললাম সেগুলাই, যে জেনেরিক নেম নামটা অ্যাকচুয়ালি সবাই চিনে, পুরো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় তুমি বললে সেটা চিনবে। এটা তোমার হচ্ছে তোমার কোনো কনফ্লিক্ট থাকে না ড্রাগসের নাম নিয়ে। হ্যাঁ, এরকমটা। কিন্তু এটার একটা অসুবিধা আছে জেনেরিক নেমে অসুবিধাটা হচ্ছে জেনেরিক নেম দিয়ে তুমি একটা ড্রাগের কোয়ালিটি কন্ট্রোল করতে পারবে না। যেমন ধরো তুমি একটা ড্রাগ কিনতে গেছো, ধরলাম যে তুমি হচ্ছে নাপা কিনতে গেছো। নাপা কিনতে যাওয়ার পরে, বা ধরো যে তুমি প্যারাসিটামল কিনতে গেছো, তুমি যে বললা যে আমাকে হচ্ছে প্যারাসিটামল দেন। এখন তুমি প্যারাসিটামল বলছো, প্যারাসিটামল কিন্তু জেনেরিক নেম, কিন্তু তুমি যখন দোকান থেকে কিনবা তখন অবশ্যই তোমাকে ট্রেড নেম আলা কোনো একটা ড্রাগ তোমাকে সেখানে দিবে। তো তুমি কোনটা চাচ্ছ,
সেটা কিন্তু সে জানে না প্রপারলি। তো এই কারণের জন্য তোমাকে স্পেসিফিক ভাবে ওইটাই বলতে হবে, তো এই সমস্যাটা অ্যারাইজ করে। কিন্তু ট্রেড নেমের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অ্যারাইজ করে না। ট্রেড নেমটা তোমার একটু সিম্পল হয়ে থাকে, এটা মনে রাখাটাও সুবিধা। তারপরে এটাতে হচ্ছে আমাদের ওই যে আমরা সেটাকে হচ্ছে প্রপারলি বুঝতেও পারতেছি, তাই না? আবার হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলটাও হচ্ছে। কিন্তু ওই ট্রেড নেমের সমস্যা ওই জায়গাটাই যে এটা হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি ডিফার করতেছে, এবং কখনো কখনো একটা ওষুধেরই, সেম ওষুধেরই দামগুলা ওই মানে নাম অনুসারে বা ট্রেড অনুসারে বা বিভিন্ন কোম্পানি অনুসারে ডিফার হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এরপরে চলে আসি, সেটা হচ্ছে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ড্রাগস এর রুট যেটা, সেটাকে রুট গুলাকে আমরা ভাগ করতেছি বিভিন্ন ভাবে। যেমন বেনেটন ব্রাউনে আমি দেখলাম সেটার মধ্যে হচ্ছে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করছি, যেমন এন্টেরাল, প্যারেন্টারাল এন্ড আদার্স। আর যখন তুমি কেডি ত্রিপাঠীতে দেখবা, সেখানে দেখবা ভাগ করছে হচ্ছে লোকাল এন্ড সিস্টেমিক। সিস্টেমিক থেকে আবার দুই ভাগ করছে, একটা হচ্ছে এন্টেরাল এবং আরেকটা হচ্ছে প্যারেন্টারাল হিসেবে ভাগ করছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমি বলেছি যে আমি অ্যাকচুয়ালি কেডি ত্রিপাঠীটাই পড়েছি, তো আমি অ্যাকচুয়ালি ওইখান থেকেই তোমাদেরকে জিনিসটা বলছি। তোমরা চাইলে, আর সর্বোপরি সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের লেকচারে তোমাদেরকে যেভাবে দেখিয়েছিল বা লেকচারে তোমরা যেভাবে দেখেছো, তোমাদের বা লেকচারে তোমাদেরকে টিচাররা যেভাবে বলেছে ক্লাসিফিকেশনটা, তোমরা সেটাই বলবে। হ্যাঁ, এটা তোমাদের জন্য সুবিধা, বা এটা তো তোমাদের জন্য তোমরা আসলে এতে টিচার আসলে তোমাদের সাথে সমস্যা করবে না। আচ্ছা, তাহলে চলে আসি টপিক্যাল রুটসে। টপিক্যাল রুটস এর মধ্যে আমরা কি জানি, যেমন হচ্ছে টপিক্যাল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? টপিক্যাল বলতে বোঝায় যে আমরা স্কিনের উপরে দিচ্ছি বা সারফেসের উপরে দিচ্ছি। সারফেসের উপরে কি কি দিচ্ছি? যেমন হচ্ছে ধরো যে ক্রিম দিচ্ছি, অয়েন্টমেন্ট দিচ্ছি, হুম, তারপরে ধরো যে আই ড্রপ দিচ্ছি, তাই না? এগুলো হচ্ছে টপিক্যাল। যেমন হচ্ছে স্কিনের উপর আমরা ক্রিম লাগাচ্ছি, অয়েন্টমেন্ট লাগাচ্ছি। তারপরে হচ্ছে নাকের মধ্যে ড্রপ দিচ্ছি, না ড্রপ যেটাকে আমরা বলতেছি, ড্রপস। তারপরে ধরো যে আমাদের চোখের মধ্যে, কানের মধ্যে আমরা ড্রপ দিচ্ছি বা ক্রিম দিচ্ছি, চোখের মধ্যে হচ্ছে আমরা ড্রপ দিচ্ছি, তাই না? এগুলা। ডিপার টিস্যুর মধ্যে কি কি আছে? ডিপার টিস্যুর মধ্যে রয়েছে হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন, ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন, হ্যাঁ, ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন রয়েছে। তারপরে তোমার হচ্ছে ইন্ট্রা কার্ডিয়াক ইনজেকশন আছে। তারপরে ধরো যে তোমার ইন্ট্রা পেরিটোনিয়াল ইনজেকশন রয়েছে। হ্যাঁ, ইন্ট্রাপেরিটোনিয়াল ইনজেকশন রয়েছে। আচ্ছা, এইগুলা হচ্ছে ডিপার টিস্যুর সাথে রিলেটেড। আর ইনহেলেশনের সাথে রিলেটেড কোনগুলা? যেমন ধরো ধরো এটার মধ্যে রয়েছে স্টেরয়েড। একটা পেশেন্টের অ্যাজমা হইছে, অ্যাজমা হইলে সব থেকে বেশি যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েডটা সেটা হচ্ছে ইনহেল করার জন্য। কেন? সব থেকে ভালো কাজ করে। আর ধরো যে একটা পেশেন্টের এছাড়া আরো কি থাকতে পারে? এছাড়া হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর হইতে পারে, ব্রঙ্কো ডাইলেটর। এগুলো হচ্ছে আমরা কি হিসেবে, ইনহেলেশন হিসেবে। কোথায়? সেটা হচ্ছে ধরো যে একটা সিওপিডি পেশেন্ট, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এইরকম একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা ব্রঙ্কো ডাইলেটরটা ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে চলে আসি সিস্টেমিক রুটে। সিস্টেমিক রুট আমরা ভাগ করেছিলাম দুইটা ভাগে, একটা হচ্ছে এন্টেরাল রুট আর একটা হচ্ছে প্যারেন্টারাল রুট। এন্ট্রাল রুটের মধ্যে দেখো কি কি রয়েছে। এই যে ওরাল, আমরা জানি মোস্ট অফ দ্য ড্রাগ যেগুলো আমরা ইউজ করে থাকি সবগুলা ড্রাগই হচ্ছে ওরাল। ওরালি সাধারণত সব থেকে বেশি ড্রাগ পাই আমরা। এছাড়া সাবলিঙ্গুয়াল কিছু ড্রাগ আছে। সাবলিঙ্গুয়াল বলতে সেটা হচ্ছে জিওবার নিচে বা লিঙ্গুয়াল, বা যে জিওবার নিচে দিলে সেক্ষেত্রে কিন্তু ওই যে লিঙ্গুয়াল যে ভেইন রয়েছে, লিঙ্গুয়াল ভেইনের মাধ্যমে সেটা হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে এবং সেটা কিন্তু খুব জলদি অ্যাবজর্ব হয়। সেটা কোন কোন ড্রাগস এখানে কাজ করে? এটা হচ্ছে জিটিএন ইউজ হইতে পারে, নিফেডিপিন হইতে পারে, নিফেডিপিন, এগুলা এইভাবে সাবলিঙ্গুয়াল রুটে কিন্তু ইউজ করা যেতে পারে। বাক্কাল, বাক্কাল রুটে আমরা কোনটা, টেট্রাসাইক্লিন ইউজ করতে পারি, গ্লিসাইল ট্রাইনাইট্রেট ইউজ করতে পারি। রেকটাল, রেকটাল রুটে আমরা কোনটা ইউজ করে থাকি? সেটা হচ্ছে খুব কমনলি ইউজ করে থাকি, সেটা হচ্ছে সাপোজিটরি। সাপোজিটরি যেমন হচ্ছে ডাইক্লোফেনাক সাপোজিটরি, হ্যাঁ, এটা হচ্ছে খুব এক্সট্রিম ফিভার হইলে সেক্ষেত্রে কিন্তু আমি ইউজ করতেছি। আর কলোনিক রুটে সেটা হচ্ছে আমরা এনেমা দিয়ে থাকি, এডেমা। আচ্ছা, আর দেখো সিস্টেমিক রুটে, আর যেটা আমরা বললাম প্যারেন্টাল। তাহলে এন্টেরাল বলতে কি বোঝায়? এন্টেরাল বলতে বোঝায় যে যেই ড্রাগস গুলা বা ড্রাগস গুলা সেটা হচ্ছে ইন্টেস্টাইনটা ক্রস করবে, হ্যাঁ, বা ইন্টেস্টাইন ক্রস করবে, পুরো ইন্টেস্টাইনটার ভিতরে সে থাকবে। বাট
প্যারেন্ট্রাল বলতে বোঝে সেটা ইন্টেস্টাইনের ভিতরে কখনো যাবেই না, সেটা হচ্ছে ইন্টেস্টাইনের বাইরে থাকবে। যেমন কি ইন্ট্রামাস্কুলার কিছু ড্রাগস রয়েছে, ইন্ট্রামাস্কুলার রুট রয়েছে যেখানে আমরা এই ড্রাগস গুলো ইউজ করতে পারি। যেমন হচ্ছে ডায়াজেপাম ইউজ করতে পারি, বেনজাইল পেনিসিলিন ইউজ করতে পারি, হ্যাঁ। তারপরে হচ্ছে আয়রন, সরি, আয়রন খুব আয়রন খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়ে থাকে, হ্যাঁ। আয়রন ডেক্সট্রান্স কমপ্লেক্স যেটাকে বলে থাকি আমরা। আইভিতে আমরা কি কি ইউজ করতে পারি? আমরা এখানে হচ্ছে ব্লাড দিতে পারি, আমরা এখানে হচ্ছে তাকে ফ্লুইড দিতে পারি, আমরা এখানে তাকে হেপারিন দিতে পারি, তাই না? হেপারিন দিতে পারি। সাবকিউটেনিয়াসলি আমরা কি করতে পারি? সাবকিউটেনিয়াসলি আমরা সাধারণত কি দিয়ে থাকি? ইনসুলিন দিয়ে থাকি। এছাড়া হচ্ছে ধরো একটা পেশেন্টের এমআই হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সেক্ষেত্রে তাকে হচ্ছে আমরা সাবকিউটেনিয়াসলি কি ইনঅক্সিপারিন দিয়ে থাকি বা হেপারিন দিয়ে থাকি, সেটা দিতে পারি। ট্রান্সডার্মাল কোনটা? সেটা হচ্ছে স্কিনের উপরে একটা প্যাচ টাইপের দেওয়া হয়ে থাকে বা একটা স্টিকারের মতন একটা ওষুধ লাগানো হয়ে থাকে। সেটাতে কি হয়, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে খুবই স্মল অ্যামাউন্টে ড্রাগস গুলো হচ্ছে সেখানে কন্টিনিউয়াসলি যেতে থাকে, হ্যাঁ। যেমন হচ্ছে নিকোটিন প্যাচ পাওয়া যায়, হ্যাঁ, যাদের কিনা স্মোকিং এর প্রচন্ড হ্যাবিট রয়েছে। আচ্ছা দেখো এখানে আমি হচ্ছে রুটস গুলা কোনগুলার কি কোথায় কোনটা ইউজ করা হয়ে থাকে সেগুলোর প্রত্যেকটার এক্সাম্পল হচ্ছে আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা একটা বার দেখতে পারো। আচ্ছা, টিচাররা তোমাদেরকে ভাইভাতে একটা কোয়েশ্চেন এই জায়গা থেকে করার সম্ভাবনা খুবই সমূহ আছে, সেটা হচ্ছে তোমাদেরকে বললো যে ওরাল রুট, ওরাল রুটের অ্যাডভান্টেজ কি বা ওরাল রুটের ডিসঅ্যাডভান্টেজ কি, বা তোমাদেরকে বললো ইন্ট্রাভেনাস রুটের অ্যাডভান্টেজ কি, ইন্ট্রাভেনাস রুটের ডিসঅ্যাডভান্টেজ কি, হ্যাঁ, এরকমটা বলতে পারে। তো এইটা আসলে তোমরা এই নিমোনিক দিয়ে এখানকার যে কয়টা পয়েন্ট রয়েছে সেইগুলাকে কম্প্যারিজন করলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। যেমন ইউ, ইউতে কি? আনকনসিয়াসনেস বা আনকোঅপারেটিভ। আনকনসিয়াসনেস বা আনকোঅপারেটিভ এর ব্যাপারটা কি? ধরো একটা পেশেন্ট আনকনসিয়াস হয়ে আছে বা সে আনকোঅপারেটিভ, সেক্ষেত্রে তুমি কি তাকে ওরাল ড্রাগ দিতে পারবা? পারবা না। তুমি কি তাকে আইভি দিতে পারবা? পারবা না। তখন তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি হচ্ছে আহ তখন কোন ভাবে বা আমার কোন রুটে আমি ড্রাগটা দিতে পারি। দুই নম্বরে হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম বা ফ্যাট সলিউবল ড্রাগ। ফার্স্ট পাস মেটাবলিজম দেখো, আমরা ইন্টেস্টাইনের মধ্যে যে সকল বা আমরা হচ্ছে এন্ট্রাল রুটে যে সকল ড্রাগস গুলো নিচ্ছি, সেই ড্রাগস গুলোর ফার্স্ট পাস মেটাবলিজম হওয়ার অনেক বেশি চান্সেস থাকে। কারণ কি? সেটা কিন্তু ওই ফার্স্ট পাস মেটাবলিজম বা সেটা কিন্তু তোমার হচ্ছে ফার্স্টে কি হবে, ইন্টেস্টাইনের মধ্যে যাবে, সেটাকে ভাঙবে, ভেঙে অ্যাবসর্পশন হবে, অ্যাবসর্পশন হয়ে তারপরে হচ্ছে সিস্টেমিক সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে চলে যাবে, তাই না? তাহলে এই পুরো জিনিসটা আমরা তাহলে কোনটার ক্ষেত্রে ফার্স্ট পাস মেটাবলিজম বেশি হয়ে থাকে, কোনটার ক্ষেত্রে ফার্স্ট পাস মেটাবলিজম কম হয়ে থাকে, কোন ড্রাগটা হচ্ছে ফ্যাট সলিউবল ড্রাগ, এগুলো আমাদের দেখতে হবে। তিন নম্বরে কি? বায়ো অ্যাভেলেবিলিটি। তাহলে যেই ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম বেশি হয়েছে সেই ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে কি বেশি যাবে? না, যাবে না। তাহলে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে হবে যে বায়ো অ্যাভেলেবিলিটি কার বেশি। তারপরে হচ্ছে সেফটি, কোন রুটে ড্রাগটা দেয়া অনেক বেশি সেফ। যেমন হচ্ছে আমরা জানি ওরাল রুটে যে কোনো একটা ড্রাগ যদি আমরা দিয়ে থাকি ওরাল রুটে, সেটা পেশেন্টের জন্য খুবই কনভিনিয়েন্ট হয়ে থাকে, সেখানে হাইপার সেন্সিটিভিটি হচ্ছে রিয়াকশনটাও অনেক বেশি কম হয়ে থাকে, সেটা কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশনও থাকে, পেশেন্টের কমপ্লায়েন্সও খুব ভালো থাকে, তাই না? তারপরে হচ্ছে আমরা যদি বলি যে তোমার সেটা হচ্ছে কি বলে রেকটাল রুটে, রেকটাল রুটে একটা পেশেন্টের জন্য ড্রাগটা ঠিক আছে, বাট ড্রাগটা পেশেন্টের জন্য একটু এম্বারাসিং, তাই না? বা তো এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করতে হবে। তারপরে ইমার্জেন্সি, ইমার্জেন্সি আমরা কোন কোন রুটগুলো ইউজ করতে পারি? ইমার্জেন্সিতে আমরা হচ্ছে সেখানে সব থেকে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইন্টারভেনাস রুট। ইন্টারভেনাস রুটে ইমার্জেন্সিতে সব থেকে বেশি ইউজ করা হয়। কেন সব থেকে বেশি ইমার্জেন্সিতে ইন্টারভেনাস রুট ইউজ করা হয়, ইনহেলেশন কেন ইউজ করা হচ্ছে, এই জিনিসগুলো টিচার তোমাকে জিজ্ঞাসা করতে পারে। এছাড়া কি? ডিউরেশন অফ অ্যাকশন, কোন জায়গাতে দিলে। এখন ধরো একটা পেশেন্টের ডায়রিয়া হয়েছে, সেই পেশেন্টের তুমি যদি ড্রাগ দাও হচ্ছে রেকটাল রুটে, তাহলে অবশ্যই সেই ড্রাগ কাজ করবে না সেই পেশেন্টের উপরে। তো এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করে তাহলে দেখো আমি এখানে হচ্ছে একটু তোমাদের, যেহেতু আমি এখানে তাহলে কি বললাম, ইউ এফ বি সেন্ট, তাহলে এই নিমোনিক দিয়ে তোমরা জিনিসটাকে কম্পেয়ার করতে পারো। যেমন দেখো এই যে ওরাল, ওরাল রুটের ক্ষেত্রে, ওরাল রুটের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে, আচ্ছা সরি, ওরাল রুটের ক্ষেত্রে সেটা দেখো, এটা সেলফ অ্যাডমিনিস্টার করা যেতে পারে, খুব চিপ কনভিনিয়েন্ট হয়ে থাকে, তাই না? এটা তারপরে হচ্ছে
এটার হাইপার সেন্সিটিভিটি অত বেশি হয়ে থাকে না। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কোনটা? ওই যে বললাম, ফার্স্ট পাস মেটাবলিজম এটা হচ্ছে হয়ে থাকে, এটা অ্যাভেলেবিলিটি বা অ্যাভেলেবিলিটি একটু কম হয়ে থাকে। কখনো কখনো এটা নশে বা ভমিটিং করতে পারে, হ্যাঁ। তারপরে আনকনসিয়াস পেশেন্ট, যেমন আমি ইউতে বলছিলাম, আনকনসিয়াস আনকোঅপারেটিভ এইসব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা, বা কোনো একটা পেশেন্ট ভমিট করতেছে বা ডায়রিয়া হচ্ছে, এসব পেশেন্টদের কিন্তু আমরা ওরাল ড্রাগটা ওরকম ভাবে দিতে পারি না, হ্যাঁ। সাবলিঙ্গুয়াল একটা পেশেন্ট, সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে আমাদের ওই যে বললাম, ফার্স্ট পাস মেটাবলিজম কিসের জন্য হচ্ছে না, কারণ ডিরেক্টলি লিঙ্গুয়াল ভেইন দিয়ে সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন চলে যাচ্ছে, তো এখানে তো ভাঙা বা এরকম কোনো ফার্স্ট পাস মেটাবলিজম হচ্ছে না। তো এটা এখান থেকে ভালো, তারপরে সেটা হচ্ছে র্যাপিডলি ওয়ার্ক করতেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে কখনো কখনো সেটা অনেক ইরিটেটিং হয়ে থাকে। তারপরে হচ্ছে দেখো এটা হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যাডমিনিস্টার করা যায় না, তারপরে একটা লার্জ ভলিউমের ড্রাগটা দেওয়া যাচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, তারপর আইভি। আইভি আমরা জানি, আইভিটাকে সবসময় মনে রাখবা, ইমার্জেন্সিতে, ইমার্জেন্সিতে অবশ্যই আইভি রুটটাকে সব থেকে আগে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে দেখো, র্যাপিড অনসেট করবে, 100% ভায়াবিলিটি, এই কোয়েশ্চেনটা টিচাররা তোমাদেরকে ভাইবার বোর্ডে করতে পারে যে কোন রুট আছে যেই রুটে ড্রাগসের বায়োঅ্যাভেলেবিলিটি 100%, তোমাদেরকে সাথে সাথে বলতে হবে সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস, ইন্ট্রাভেনাস রুট। আচ্ছা, তাহলে ইন্ট্রাভেনাস রুটের সুবিধা কি? সেটা আনকনসিয়াস পেশেন্টদেরকে দেওয়া বা আনকোঅপারেটিভ পেশেন্টদেরকে দেওয়া যেতে পারে। তারপর এটা কোনো ফার্স্ট পাস মেটাবলিজম নাই, কিন্তু সমস্যাটা কোথায়? এটা হচ্ছে ইন্ট্রাভেনাস রুটে কোনো একটা ড্রাগ দেয়া হয়ে গেলে সেটার কিন্তু আর ব্যাক করানোর কোনো সুযোগ নেই, হ্যাঁ। দেখো, সেটা কিন্তু হাইপারসেনসিটিভ রিয়াকশন হতে পারে পেশেন্টের, এই যে বললাম না যে ব্যাক করানোর সুযোগ নেই, সেক্ষেত্রে পেশেন্টের থ্রম্বোএম্বোলিজম ডেভেলপ করতে পারে, এয়ার এম্বোলিজম ডেভেলপ করতে পারে যখন প্রিক করা হচ্ছে সেই সময়টাতে, হ্যাঁ। তারপরে সেলফ মেডিকেশন করতে পারবে না পেশেন্ট, হ্যাঁ, এইসব ব্যাপার আছে। ইন্ট্রামাস্কুলারের ক্ষেত্রে তোমরা একটা বার দেখবে, সাবকিউটেনিয়াস এর কথায় চলে আসলাম, দেখো যে প্রলং ডিউরেশন অ্যাকশন রয়েছে, তারপরে বায়োঅ্যাভেলেবিলিটি অনেক যথেষ্ট বেশি, কিন্তু ওই যে এটা হচ্ছে একটু পেইনফুল হয়ে থাকে, হাইপারসেনসিটিভ রিয়াকশন করতে পারে, লার্জ অ্যামাউন্টে দেওয়া যায় না। প্রত্যেকটা জিনিস তোমরা হচ্ছে একটা বার করে এখান থেকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা দেখবা, কারণ টিচাররা তোমাদেরকে ভাইবা বোর্ডে যদি ড্রাগস এর মধ্যেই থাকে, অবশ্যই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা তোমাদেরকে টিচাররা ধরবেই। এখন তাহলে ওই কথাটা টিচাররা ওই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে তোমাদেরকে এই কোয়েশ্চেনটাতে চলেই আসে, যেটা আমি আগেও বলেছি যে ইমার্জেন্সি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কোনটা। সর্বপ্রথম বলতে হবে সেটা হচ্ছে আইভি, হ্যাঁ। এরপরে তোমরা বলতে পারো আইএম। আইএম এ কি দিয়ে থাকে? আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেমন সেপ্ট্রাক্সন হসপিটালে খুব ইউজ করা হয়ে থাকে আইএম রোডে, হ্যাঁ। এছাড়া হচ্ছে আমরা সাপোজিটরি যেটা রয়েছে, সাপোজিটরিটাও কিন্তু আমরা হচ্ছে রেক্টাল রুটে দিয়ে থাকি, যেমন ডাইক্লোফেনাক সাপোজিটরি দেওয়া হয়ে থাকে খুব অ্যান্টিপাইরেটিক হিসেবে। আচ্ছা, তারপরে ইনহেলেশনে আমরা ওই যে বললাম যে কোন একটা পেশেন্টের হচ্ছে অ্যাজমা হচ্ছে বা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, বা ধরো যে একটা পেশেন্টের অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি হচ্ছে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সালবিউটামল বা হচ্ছে আমরা তাকে প্রেডনিসোলন বা, হ্যাঁ, এগুলা কিন্তু আমরা ইনহেলেশনের মাধ্যমে দিতে পারি। এইটা, তাহলে যদি তোমাদেরকে বলা হয়েছে সব থেকে ভালো কোন রুট, তোমাদের মানে টিচার কোয়েশ্চেন করতে পারে যে সব থেকে ভালো কোন রুট, তোমাদেরকে একদম মাস্ট বলতে হবে যে সব থেকে ভালো হচ্ছে ওরাল, আনলেস দেয়ার ইজ এনি ইমার্জেন্সি। কোনো ইমার্জেন্সি না থাকলে ওরাল রুট হচ্ছে বেস্ট রুট, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে আমি কিছুক্ষণ আগেই বলে ফেলছি যে উইচ ড্রাগ হ্যাজ 100% বায়োঅ্যাভেলেবিলিটি, সেটা কিন্তু কোনটা? সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস। ওকে। আচ্ছা, এই জায়গাটাতে আরেকটা জিনিস, আরেকটা কোয়েশ্চেন সাধারণত কয়েকটা জায়গায় আমি দেখেছি যে তারা করেছে, সেটা হচ্ছে ইনসুলিনকে, মানে প্রেগনেন্সিতে ইনসুলিন কেন প্রেফার করা হয়, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কেন প্রেফার করা হয় না? এটা বিকজ একটা কারণ আছে। ইনসুলিন যে ড্রাগটা রয়েছে, ইনসুলিনটা দিলে সেটা সম্পূর্ণভাবে মায়ের উপর কাজ করে, বাট অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ সেটা হচ্ছে তোমার ব্লাড প্লাসেন্টাল যে ব্যারিয়ার যেটা রয়েছে সেটাকে হচ্ছে ক্রস করতে পারে, যার জন্য সেটা হচ্ছে দেয়া হয় না, সাধারণত দেয়া হয় না। আর ধরে নাও যে তোমার, ধরো তুমি বা একটা পেশেন্ট কি করছে, ইনসুলিন হচ্ছে মানে সাবকিউটেনিয়াস নেওয়ার বদলে সে হচ্ছে খেয়ে ফেলছে, তাহলে কি হতে পারে? তাহলে এটা খুব অবভিয়াস একটা ব্যাপার যে ইনসুলিন কি, একটা প্রোটিন লাইক সাবস্টেন্স। তাহলে প্রোটিনটা অবশ্যই কি করবে, আমাদের স্টামাকে যাওয়ার পরে সেটা হচ্ছে ডিসইন্টিগ্রেট করবে, অবশ্যই ইনসুলিনটা কাজ করবে না। ইনসুলিন দেওয়ার জন্য অবশ্যই আমাদের কোনটা, সেটাতে সাবকিউটেনিয়াস রুটটাকে চুজ করতে হবে। এই তো, কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাবা। আহ আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম জুবায়ের। আসসালাম। জি জি। ভাই, ওই আগের স্লাইডে যে লাস্ট দুইটা কোশ্চেন ছিল, হুম ওই হুম। প্রথম কোশ্চেনটা বুঝতে পারি নাই। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে যে ইনসুলিন এবং অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এটার মধ্যে প্রেগনেন্সিতে আমরা ইনসুলিনটাকেই কেন প্রেফার করতেছি, আমরা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ সাধারণত প্রেফার করি না কেন? এটা পিছনে খুব বড় একটা রিজন হচ্ছে আমাদের ওই যে বেবি বা আর হচ্ছে
মাদার, এটার মধ্যে একটা, যখন বাচ্চাটা যখন কিনা তোমার প্লাসেন্টার মধ্যে থাকে, তখন এখানে একটা ব্যারিয়ার থাকে, দ্যাটস নোন অ্যাজ দ্য ব্লাড প্লাসেন্টার ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা সাধারণত ইনসুলিন ক্রস করতে পারে না। না পারার জন্য ইনসুলিনের সম্পূর্ণ কাজটাই সেটা হচ্ছে মায়ের মানে মাদারের বডির উপরেই থাকে। কিন্তু অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস যেগুলো রয়েছে, লাইক মেটফরমিনের কথা যদি বলতে পারি, সো এই ড্রাগস গুলো সাধারণত কি হয় যে সেগুলো হচ্ছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে। ক্রস করার জন্য বাচ্চার ক্ষেত্রেও হচ্ছে বা বাচ্চার উপরেও সেই ড্রাগসের হচ্ছে ইফেক্ট থাকে। এই কারণের জন্য সাধারণত হচ্ছে ইনসুলিনটা ইউজ করা হয়, সাধারণত ইনসুলিনটা ইউজ করা হয়, ক্ষেত্রে বিশেষে কিন্তু অ্যান্টি ডায়াবেটিক ড্রাগটা ইউজ করা যেতে পারে। বুঝেছো ভাইয়া? জি ভাই, ধন্যবাদ। ওকে। ভাই আর কোনো আরেকটা কোশ্চেন হ্যাঁ ছিল হ্যাঁ 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 যে হ্যাঁ। ওই ড্রাগস এর যে নেচার গুলা, হুম হুম কেমিক্যাল, ফিজিক্যাল, এর মধ্যে মরফোলজিক্যাল মানে সাইজের, শেপের, তো হ্যাঁ হ্যাঁ। সাইজের ওইখানে বলছিলেন যে হাই মলিকুলার ওয়েটের ড্রাগের একটা এক্সাম্পল হচ্ছে অল্টিপ্লেস। অ্যালটিপ্লেস। অ্যালটিপ্লেস, হ্যাঁ। হ্যাঁ। তো এই জায়গায় কি আমরা ইনসুলিনও বলতে পারি? অ্যালটিপ্লেস, হ্যাঁ অবশ্যই, ইনসুলিন কেন বলতে পারবো না? হ্যাঁ, ইনসুলিন আমরা বলতেই ইনসুলিন। পারি, অবশ্যই বলতে পারি। আচ্ছা। কিন্তু ধরো যে তোমাকে ওই যে আমি বললাম না, বেনেটেন ব্রাউনে একদম স্পেসিফিক ভাবে, তুমি যদি বেনেটেন ব্রাউনটা খেয়াল করো, এখানে একদম স্পেসিফিক ভাবে লেখা রয়েছে যে সর্বোচ্চ, টিল নাও এখন সর্বোচ্চ। পর্যন্ত সর্বোচ্চ কোন ড্রাগটা রয়েছে, যেই ড্রাগটা হচ্ছে সব থেকে বেশি মলিকুলার ওয়েট বিশিষ্ট, তাহলে সেটার একদম স্পেসিফিক অ্যান্সার রয়েছে, সেটা হচ্ছে অ্যালটিপ্লেস। সেটা কত? 59,050। 59,050। জি। হ্যাঁ, এইটা। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? তোমরা চ্যাট অন করে চ্যাটে বলতে পারো, বা তোমরা হচ্ছে আহ, আর ফেসবুক লাইভে কোনো কোয়েশ্চেন আসছে কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, আশা করি কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আমি শেষ করি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আসলে শেষ পর্যন্ত থাকার জন্য।